নমস্কার। আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত আছেন, টেলিফোনে সংযুক্ত আছেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বাংলাদেশের একজন আহ, স্বনামধন্য স্বাধীনতা সংগ্রামী মুক্তিযোদ্ধা এবং রাষ্ট্রের বীর বিক্রম উপাধিপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। এছাড়া তিনি স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত একজন ব্যক্তিত্ব। তার একটি রাজনৈতিক পরিচয়ও আছে। তিনি বাংলাদেশের সাবেক মন্ত্রী, সাংসদ এবং বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। আমরা এই প্রবীণ রাজনীতিবিদকে সংযুক্ত করেছি তার কারণ আজকের দিনটি, আজ 25 মার্চ 1971। এই দিনটি বাংলাদেশে একটা কালরাত্রি হিসাবে, অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানে এক কালরাত্রি হিসেবে হাজির হয়েছিল। অপারেশন সার্চলাইট এই নামে এক এক নৃশংস অভিযান শুরু করে পাকিস্তানি বাহিনী, অর্থাৎ নিজের দেশের মানুষকে তারা হত্যা শুরু করে এবং কয়েক ঘন্টার মধ্যে রাজধানী ঢাকায় কয়েক হাজার মানুষকে তারা হত্যা করে এবং তাদের মানে যাদেরকে তারা হত্যা করেছিল তার মধ্যে যেমন শিক্ষক, ছাত্র, এই মানে শ্রেণী পেশার মানুষ ছিলেন, আইনজীবী, তেমনি আবার একেবারে সাধারণ খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক, হকার, মানে কাউকেই তারা বাদ দেয়নি। তো সেই যে কালরাত্রি, সেই কালরাত্রি বাংলাদেশের মানুষ তারা শোকের সঙ্গে এই দিনটি উদযাপন করেন। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া তখন একজন তরুণ বিপ্লবী এবং মুক্তিযোদ্ধা। তো তিনি খুব কাছ থেকে সেই কালরাত্রিকে প্রত্যক্ষ করেছেন। তার কাছ থেকে আমরা সেদিনকার কিছু ঘটনা শুনতে চাই। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আপনাকে অনেক সম্মান জানাই এবং আপনাকে আমাদের এই অনুষ্ঠানে আপনি সংযুক্ত হয়েছেন, এই জন্য আপনাকে কৃতজ্ঞতা জানাই। আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন প্রথম সারির সৈনিক, আপনাকে এই জন্য সম্মান জানিয়ে আমি প্রথমে যেটা আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি যদি আমাদেরকে ওই দিনটির একটু খানিকটা বর্ণনা বলতে পারতেন যে কেমন অভিজ্ঞতা ছিল। আপনাকে ধন্যবাদ। আজ 25 মার্চ 1971 সেই ভয়াবহ কালো রাত বাংলার মানুষের জন্য, বিশেষ করে ঢাকার মানুষের জন্য এটা ছিল একটি কিয়ামতের রাত। একটু প্রেক্ষাপটের পিছনে যেতে হয়। হঠাৎ করে তো 25 মার্চ তো হয় না। আমি ছোট্ট করে বলবো 7ই মার্চ থেকে শুরু করতে চাই। এর আগে দীর্ঘ আওয়ামী লীগের ইতিহাস, সংগ্রামী ইতিহাস, জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতার যুদ্ধ, দীর্ঘ জীবন কারাবাসে এবং মানুষের জন্য, বাংলার মানুষের জন্য, নিপীড়িত জনগণের জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন। তারই ধারাবাহিকতায় 7ই মার্চে তার সর্বশেষ জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন, ঐতিহাসিক ভাষণ 18 মিনিটের, তার শেষ বক্তব্য ছিল এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ঠিক। এখন সেই 18 মিনিটের বক্তব্যে তিনি যা দিক নির্দেশনা দিয়েছিলেন, কি করে যুদ্ধ করতে হবে, কোথা থেকে অস্ত্র জোগাড় করতে হবে, শত্রুর মোকাবেলা করতে হবে, দেশ মাতৃকাকে মুক্ত করতে হবে, তার সকল দিক নির্দেশনা সেই তার অমর বক্তব্য ভাষণে দিয়ে গিয়েছিলেন। সেটাই ছিল বাংলার তখনকার 7.5 কোটি মানুষের ও আপনার অনুপ্রেরণা। সেই ভাষণ শুনেই আমরা তখনই বুঝে গেলাম যে আমাদের আর বসে থাকার সময় নেই, আমাদের লড়াই করতে হবে। এই পশ্চিমাদের হানাদের বিরুদ্ধে সংগ্রাম ভাবে দেশ মাতৃকাকে মুক্ত করতে হবে। আমরা পাড়ায় মহল্লায় সেই ভাষণ দিয়ে বঙ্গবন্ধু বলেছিলেন, তোমার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। আমি যদি হুকুম দেওয়া না পাও পারি, তোমরা তার শত্রুর মোকাবেলা করবে। আর তোমরা আরেকটা কথা বলেছিলেন, তোমরা ঘরে ঘরে দুর্গ করে তোলো। দুর্গ করাটা ছিল আমাদের প্রতিরোধ দুর্গ আর কি। পশ্চিমারা যেন ঢাকার শহরে রাস্তাঘাটে চলাফেরা করতে না পারে, আমরা রাস্তায় ব্যারিকেড দেওয়া শুরু করি। আমি আপনাকে নিশ্চয়ই জায়গাটা আপনি চিনবেন, আমাদের বাংলাদেশ প্রেস ক্লাব যেটা সেগুন বাগিচা, হ্যাঁ, সেখান থেকে প্রেস ক্লাব থেকে অল্প কয়েক গজ দূরে কিন্তু পুরানো আপনার সেগুন বাগিচা, সেখানে ছিল আমাদের মিউজিক, বাংলাদেশ পাকিস্তান মিউজিক কলেজ। তার অধ্যক্ষ ছিলেন, প্রিন্সিপাল ছিলেন শ্রী বারিন মজুমদার। উনি সেই
আমাদের সেই মিউজিক কলেজটা পরিচালনা করতেন। সেখানে অধ্যয়ন করতাম। আমি এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমার তখন ছিল মাস্টার্স করতেছিলাম পলিটিক্যাল সায়েন্সে, আর মিউজিক কলেজে আমি সেটারে তখন তামিল লিখতেছিলাম। সেই জন্য মিউজিক কলেজে 7 বাড়িতে হোস্টেলে আমি থাকতাম। সেখান থেকেই আন্দোলনে অংশগ্রহণ করতাম। আর বঙ্গবন্ধু ডাকে আমরা প্রতিটা পাড়া মহল্লায় সংগ্রাম পরিষদ আমরা গঠন করি। এই সংগ্রাম পরিষদ গঠন করার মধ্য দিয়েই আমরা সকালবেলা থেকে আমরা রাস্তা স্লোগান মিছিল মিটিং চলতে থাকে। বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ মুক্ত করো, পিন্ডিটা ঢাকা ঢাকা ঢাকা, এইসব স্লোগান সারাদিন মুখরিত ছিল। এদিকে বিশ্ববিদ্যালয় থেকে জগন্নাথ কলেজ, কায়েদে আজম কলেজ, সিদ্ধেশ্বরী কলেজ এবং বিশেষ করে ঢাকার প্রত্যেকটা স্কুলের শিক্ষক, ছাত্র ছাত্রী, জনগণ, শ্রমিক, রিক্সা শ্রমিক, মজুর, রাজপথ একাকার ছিল তখন। একটি ইশারা 32 ধানমন্ডি থেকে বঙ্গবন্ধু নির্দেশ দিতে বিকাল 4টায়, ওইভাবে দেশ পরিচালিত হতো। এইভাবে গড়াতে থাকে, আস্তে আস্তে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হতে থাকে। এসে গেল 25শে রাত, 24 তারিখ সারা ঢাকা শহর শহীদ মিনারে আমরা জড়ো হতাম। বিকালবেলা পালা কর্মে গণসঙ্গীত হতো। সেখান থেকে 32-এ যেতাম হেঁটে আমরা, সেখান থেকে নির্দেশনা নিয়ে আবার রাস্তায় এসে ব্যারিকেড দিতাম। আমরা তখন তো মাত্র অল্প বয়স ছাত্র। পাকিস্তানের যে ট্যাঙ্কে যে রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড দিয়ে যে তাদেরকে থামানো যাবে সেই ইয়েটা কিন্তু আমাদের ছিল না, জ্ঞানটা ছিল না। আমরা ভাবছিলাম রাস্তা যদি যে ব্যারিকেড দেয়, গাছ ফেলে রাস্তা বন্ধ করে দেয়, ওদের চলাফেরা বন্ধ হয়ে যাবে। কিন্তু তখন দেখলাম 25শে রাত আমরা মিউজিক কলেজে মাত্র শহীদ মিনার থেকে 10টা 11টার দিকে ফিরে এসেছি, 10টা 10:30টায়। তখন ঢাকা শহরে আরো উত্তাল অবস্থা। যে বাংলাদেশে কিছু একটা হবে এমন একটা পরিবেশ কিন্তু তখনই আমরা বুঝতে পেরেছিলাম। কখন হবে সেটা কিন্তু বুঝি নাই। আমরা সেটা উপলব্ধি করেই কিন্তু আমরা প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করে একদম আপনার হাইকোর্টের মাথা পর্যন্ত এই জায়গায় আমরা গাছ কেটে সেখানে রাস্তার ব্যারিকেড দেওয়া শুরু করলাম। ব্যারিকেড দেওয়া শেষ করে একরকম হোস্টেলে এসে আমরা জাস্ট বসেছি। রাত তখন 11টা কি 11:30। হঠাৎ করে দেখলাম বিরাট বিরাট বিকট আওয়াজ, মানে একদম পুরো আকাশটা জ্বলছে উঠলো। তাকে দেখলাম কি উপরে একটা লাল আলোর মতো পিণ্ড মতো জ্বলছে। এই কিছুক্ষণ পরে ঢাকা শহরটা স্তব্ধ হয়ে গেল। ওরা প্রথম কিন্তু একটা কথা দেখলো ওদের নীল নকশাটা কিরকম। ওরা প্রথমে কিন্তু আক্রমণটা করছে ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয়। তারপরে হিট করলো তারা কোথায়, আমরা এই আওয়াজ শুনে সব দোতলা, বিজেপির দোতলা ছিল, ছাদে উঠে গেলাম। ছাদ থেকে দেখছি কি হয়। আস্তে দেখা যাচ্ছে অন্ধকার একরকম, কিন্তু যখন ট্যাঙ্কগুলি যায় আস্তে আস্তে আলো দেখা যায়। একদম মৃদু আকারে সুর করে বেড়ে এগিয়ে যাচ্ছে। আর কিছুক্ষণ পর ফায়ার আওয়াজ, বড় বড় ট্যাঙ্কের তোলার আওয়াজ, ধুম ধুম চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে তখন কিন্তু আমরা কোনো ইয়ে করতে পারতাম না, স্থির করতে পারছিলাম না। বুঝতে পারছেন? হ্যাঁ, ওরা হিট করলো, পরে জানলাম ওরা হিট করলো কত জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা হল, তারপরে হলো তখন এখন যেটা বিডিআর, হ্যাঁ ইপিআর হেডকোয়ার্টার পিলখানায় সেইটা। তারপরে তারা সরাসরি চলে গেল আপনার রাজারবাগ পুলিশ স্টেশন। না, এই যে যাচ্ছিল ওরা কি করছিল, মানে ওরা করছিলটা কি? না, তখন রাস্তার দুই পাশে যারা ছিল লোকজন রাস্তা শুয়ে থাকে, রাস্তার ফুটপাতে এদের সব নির্বিঘ্নে গুলি করতে করতে এটা আগে এসেছে। তারা ভাবতেছিল এখানে যে কোনো জায়গায় বীর বাঙালিরা সেখানে তাদের বাধা দিবে, আমাদের সুযোগটা দেয় নাই। তারা কিন্তু ফায়ার করতে করতে এগিয়ে করতেছিল, গুলি করে আর আস্তে আস্তে এগোতে থাকে বলে এই স্থাপনাগুলি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেছেন সেখানে একটা গর্তের ভিতরে 15-20 জন করে ছাত্র মেরে সেখানে ট্যাঙ্কের উপরে রয়ে গেছে, মাথায় বেরোয় রয়েছে, মাটি চাপা দিয়ে রেখেছে। প্রত্যেকবার হল থেকে শুরু করে সবগুলি হলে যারা স্টুডেন্ট ছিল সবাইকে নির্বিচারে হত্যা করছে। সেখানে রাতে সেখানে যারা বিডিআরে আমার সদস্য ছিল বিডিআরের তাদের হত্যা করেছে। রাজারবাগে পুলিশ স্টেশনে হত্যা করলে সেখানে একটা কাজ হয়েছে 25শে রাত্রে পিলখানে যারা ছিল পুলিশের এরা
বুঝতে পারছে যে এটা অলরেডি ক্যান্টনমেন্ট আসতে সময় লাগে, তো তারা বুঝতে পারছে যে পাক আর্মিরা আক্রমণ শুরু করেছে। তখন তারা মেসেজ পাওয়ার সাথে সাথে তারা সেখান থেকে পুলিশেরা তাদের অস্ত্র নিয়ে তাদের মোকাবিলা করতে শুরু করেছে। সেখানে কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছে। সেখানে আমার মনে হয় ঘন্টা, আধা ঘন্টা, 1 ঘন্টা বিপক্ষে আমাদের পুলিশ বাহিনীর বাইরে তখন ইয়ার থেকে রাজারবাগ পুলিশ স্টেশন থেকে বিভিন্ন বাড়ির ছাদের থেকে তারা ওই ওদের লক্ষ্য করে, ট্রেন লক্ষ্য করে, ওদের গাড়ি লক্ষ্য করে কিন্তু ফায়ার শুরু করেছে। তখন ওরা থেমে যায় কিছুক্ষণের জন্য। আর যেতক্ষণ পর্যন্ত না রাজারবাগ পুলিশ স্টেশনে আপনার পুরা নিয়ন্ত্রণ না আনতে পেরেছি, তখন পর্যন্ত গুলি হয়েছে সারা রাত এখানে। তারপরে গেছে কোথায়? কমলাপুর রেল স্টেশন। ওখান থেকে আরেক গ্রুপ গেছে তার কোথায়? সদরঘাট, যেন কোনো বাড়ি থেকে কোনো কমিউনিকেশন না আসতে পারে। সদরঘাটে লঞ্চ টার্মিনালে যারা শুয়ে থাকে তো অনেক পুলিশ, সাধারণ যাত্রীরা সবাইকে মেরে ফেলেছে এখানে রাস্তার উপরে। রাস্তা যা পেয়েছে সব। তার মানে কে রাজনীতি করে, কে আওয়ামী লীগ করে, কে রাজনীতি করে, এরকম কোনো বাছবিচার করেনি। ওইখানে ওইরকম কোনো ইয়েই না। বাঙালি যেখানে পাও তাদের হত্যা করো। আচ্ছা। তারা ভাবছে যে সব বাংলাদেশ 7.5 কোটি মানুষ, তারা সবাই এক, অভিন্ন বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশকে স্বাধীন করো, পশ্চিমাদের ভাগাও, খেদাও। তো আপনি ওই মিউজিক কলেজের ছাদ থেকে মানে এগুলো প্রত্যক্ষ করছিলেন যে শহর জুড়ে এরকম? ছাদ থেকে দেখতেছি কত করে আকাশে ইয়ে হয়, রাতের শব্দ তো খালি গুলি আলো তো অনেক দূর থেকে শোনা যায়। আকাশ শব্দ খুব বড় না তো। আমরা মিউজিক কলেজ থেকে রাতের বা কত আধা 1 কিলোমিটার জায়গা না। বুঝতে পারছি। তো আপনারাও তো আপনাদের ওখানেও মানে আমি তো শুনেছিলাম যে অনেক বাড়িতেও তারা হানা দিয়েছিল, মানে আপনাদের ওখানেও যে কোনো সময় যেতে পারতো। আমরা যখন গোলাগুলি শুরু হয়েছে, বাড়ি মজুমদার দাদা বললেন, উস্তাদজি বললেন যে তোমরা গেট 2টা তাড়াতাড়ি বন্ধ করে দাও। আমরা 2টা গেট ছিল মিউজিক্যাল, 2টা বড় 2টা তালা লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা সব ছাদে উঠে গেলাম, লাইট টাইট সব নিবে। একটা ভয় ছিল, বাড়ির মজুমদার উনি সংখ্যালঘু হিন্দু, আর বৌদি বাড়ির ইলা মজুমদার বৌদি, তিনিও বৌদি তখন আপনার প্রেগনেন্ট 6 মাসে, এই অবস্থা তখন তার বাড়ির বৌদি। এদের নিয়ে আমরা কোথায় যাই মিউজিক কলেজ থেকে? আমরা রাত ভোর এখানে লাইট হয়েছে, ওরা আইসে মিউজিক কলেজে ঢুকে গেটের সবার লাঠি মারা শুরু করলো ধুমধাম করে। কিন্তু ডবল গেট লাগানো, গেটটা ভাঙতে পারে নাই। তারপরে এখানে হাইটে ওরা প্রেস ক্লাব দিয়ে চলে গেল রাস্তা দিয়ে হেঁটে। একটা হলো যে ওরা গাড়ি করে যাচ্ছে, মানে আপনারা তখন কোনো গুলিগোলা চালাননি ওদের উদ্দেশ্যে? না, আমাদের হাতে তখন তো গুলি বন্দুক থাকার কোনো সম্ভাবনাই নাই। আচ্ছা। মিউজিক কলেজ তো হইলে কি আপনি একটা জানেনই। বুঝতে পেরেছি। হ্যাঁ, সংস্কৃতি গিয়ে সেখানে আপনি গান বাজার ইনস্ট্রুমেন্ট ছাড়া। কিন্তু আমরা স্বাধীনতা যুদ্ধের জন্য যা করার দরকার তখন থেকে আমরা প্রস্তুতি নিয়েছি যে আমাদের ট্রেনিং যেইভাবে হোক নিতে হবে, এবং এই পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে দেশকে মুক্ত করতে হবে। বঙ্গবন্ধুর নির্দেশ, এদেরকে শত্রুকে খতম করতে হবে, দেশকে মুক্ত করতে হবে। তারপরে এই সারা রাত তারা এই ধরনের আপনার এই হত্যাযজ্ঞ চালানো সারা রাত, মানে 1 সেকেন্ড মনে হয় না যে আপনার তারা কোনো স্তব্ধ হয়েছিল। এদিক থেকে গুলি শেষ, ওদিক থেকে শুরু হয়, ওদিক থেকে গুলি শুরু, এদিক থেকে শেষ। এই আর আত্মচিৎকার মানুষের, হাহাকার, মাগো মাগো, রাত্রে অন্ধকারে আওয়াজ অনেক বেশি আছে তো, আর শত শত মানুষের, হাজার হাজার মানুষের আর্তনাদ, চিৎকার, মানে সারা আকাশটা ভারী হয়ে গেল এই অবস্থা। আর ওদিকে আকাশের চিল আকাশ সমানে কা কা করে মানে এদিক সেদিক ছুটোছুটি করতেছে। আচ্ছা। এই হয়ে গেল। সকাল ফজরে আজান দিল, সকালবেলা আজানের পরে একটু থামলো। আমরা ফিস করে ইয়ে করলাম, তখন দেখলাম ইয়ে করলো একটা মানে রেডিও স্টেশনে একটা অ্যানাউন্সমেন্ট দিল যে 24 ঘন্টার জন্য কারফিউ দেওয়া হলো সারা বাংলাদেশ, ঢাকা শহর সব। আচ্ছা। এমনিতে রাস্তাঘাট বন্ধ, কোনো যোগাযোগ করতে পারতেছে, যে যেমন আছে আমি খেয়ে না খেয়ে আমি পড়ে আছি। এই বেজে পরের দিন 26 তারিখ সকাল 7টা থেকে 9টা 2 ঘন্টা আপনার কারফিউ শিথিল করলো। একটু বলে রাখি আপনাদের, এই 2 ঘন্টা কারফিউ শিথিল পরে আমি আমার এক বন্ধু মিউজিক কলেজে, ও নজরুল গীতি গাইতো, ওকে নিয়ে বেরিয়েলাম যে চল দেখি 2 ঘন্টা কোথায় গেছে। আমরা তখন 2 বন্ধু ছুটলাম, ইকবাল গেল ইউনিভার্সিটি দিকে, বেশি ক্ষতি এদিকে হবে। গিয়ে দেখলাম যে লাশ আর লাশ পড়ে আছে,
এই ছিটিয়ে পড়ে আছে, ওই ঘরের দরজা বন্ধ, লুটপাট করেছে ওরা সব, এবং হলের ভিতরে যা ছিল এই ছোট্ট জিনিস সব লুটপাট করে নিয়ে এসেছে। আচ্ছা আচ্ছা। একদিকে লুটপাট, একদিকে অত্যাচার, একদিকে নির্যাতন, এই হলো তো তাদের। তারপরে আপনারা যুদ্ধে কবে থেকে করলেন, মানে তারপর কি প্রশিক্ষণ শুরু করলেন? হ্যাঁ, আমরা তখনই তো বুঝলাম যে আরে এখানে এই এদিন আমাদের থাকা নিরাপদ না, যে কোনো উপায় হোক আমাদের একটা জায়গায় গিয়ে, তখন একমাত্র ঠিকানাই বুঝলাম, একমাত্র যদি আমরা ভারতে যাই, আমাদের আগে দিনের প্রস্তুতি ছিল, যাই হয়তো সেখান থেকে আমরা তাদের সাহায্য সহযোগিতা পাবো। তাই আমরা তখন মিউজিক কলেজ থেকে বেরিয়ে গেলাম, বাড়ির মজুমদারকে ইলাজিকে নিয়ে। এখানে একটা দুর্ঘটনাটা ঘটলো, এটা একটু পরে আজ যদি সময় থাকে তো বলতে পারবো। যেটা আমরা এখান থেকে 2 ঘন্টা ঘুরে গেলাম ওইখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ওইখান থেকে গেলাম আপনার পিলখানায় সদরঘাট গেলাম, এরপরে যেতে পারলাম না। সদরঘাট হল, বিশেষ করে আমরা শাখারি বাজার যেটা বলি আপনি হিন্দুদের আমাদের, সেখানে এটা একটা মানে একটা হত্যাযজ্ঞ আর কি, মানুষ ছাড়া কোনো লাশ ছাড়া কোনো মানে জীবিত মানুষ কেউ নেই আর কি শাখারি বাজারে। হ্যাঁ, সব যেগুলো জীবিত ছিল এগুলো ব্যানার চার্জ করছে, আমরা দেখছি খোঁচানো হয়েছে। বিশেষ করে শাখারি বাজার, তাঁতি বাজার, শাখারি বাজার, এই জায়গাগুলিতে সব আমাদের সংখ্যালঘু ভাইয়েরা থাকতেন। এই জায়গাগুলি বাংলা বাজার, তারপরে আপনার ওল্ড টাউনে যেগুলি আছে ওয়ারি, এইসব জায়গাতে তারা একদম নৃশংস হত্যাকাণ্ড। মানে আপনি বলছেন যে আপনি বলছেন যে সংখ্যালঘু বা হিন্দু হওয়ার কারণে আরো বেশি আক্রোশ করে তারা মেরেছে। সব জায়গা দেখে কিন্তু সব জায়গায় কিন্তু এমনি আপনার বিচ্ছিন্ন কিন্তু আক্রমণ করছে, কিন্তু ওই জায়গাটা বিশেষ করে শাখারি বাজার, তাঁতি বাজার, বংশাল, যেসব জায়গায় সংখ্যালঘু ভাইয়েরা থাকে আমাদের, এই জায়গাগুলিতে তারা মানে একদম 1 to 1, মানে একটা ঘর টু রুম টু রুম তারা সার্চ করে যা পাইছে সব হত্যা করছে। আপনি পরদিন দুপুরে ওই শাখারি বাজারে গিয়ে দেখলেন যে শুধু লাশই পড়ে আছে? কোনো শাখারি বাজার গেছি, শাখারি বাজার যাওয়ার পরে তোকে দেখেছেন ফিরবো আমি, তখন দেখি সব লোক ছোটাছুটি করছে। এর মধ্যে একটা আমার এক বন্ধু জগন্নাথ কলেজে আমার সঙ্গে পড়তো, ও দেখে দৌড়াচ্ছে, দেখে তাহলে আমার কি খবর কি কই কি নাম ছিল আমাদের, ওর নাম ছিল গণেশ, আমার সঙ্গে পড়তো আর কি কমার্সে। কই গণেশের মেরে ফেলছে রে, ও কই কোথায়? ওই যে আমাদের যে সূত্রবোধ একটা ছিল আমাদের তখন, আপনার ওভার ব্রিজ ছিল, সূত্র নদীর খালের এই পার লোয়ার ব্রিজ, ওই লোয়ার ব্রিজের ঢালে পরে মাইরা শোয়া রাখছে এখানে। তো মনটা খারাপ হয়ে গেল, চল যাই টানু গিয়ে দেখি, গিয়ে দেখলাম বেশ ওই যে আপনার আছে না ব্রিজের এরকম তাক করে নিচে দিন নামে যে স্লোপটা, এইখানে সব মেয়েরা না একদম বুঝছেন একটা পরে একটা লাইন করে শোয়া রাখছে, সব গুলি মাথা পিঠে গুলি করে। আমরা এখানে খুঁজছি ওই পরে সংকটে পাওয়া যায় কিনা, দেখলেন ওর মতনই একটা লোক, ওর মতনই একটা লোক ফার্স্ট একজন নাদুস একদম চোখে মুখে গুলি লাগানো করে দিচ্ছে। এইটা আমি দেখলাম না হয়তো গণেশ না, তো অন্য উঠে দিয়ে চলে আসতাম আমরা, কিন্তু সময় 2 ঘন্টা শেষ, তারাতে দৌড়ে এসে আবার সেই মিউজিক কলেজে হোস্টেলে আসে আমরা ওই পাশে যে তখন রবীন্দ্রসঙ্গীত আমাদের শিক্ষক ছিলেন যে বাবুর বাসা, বাবু দাদার বাসায় চলে গেলাম। উনি ওই বাড়ি সেদিন বলেছে থাকতেন উনি, ওই বাসায় রাতে রইলাম বরিমদা নিয়ে। 26 তারিখ 27 তারিখের সকালবেলা আবার 4 ঘন্টা শিথিল করলো, মানে কারফিউ। বারিন্দাতে অনেক লম্বা চড়া, 7 ফুটের মতো লম্বা, তাকে নিয়ে বেরিয়ে যাওয়াটা মুশকিল, চীনা যাওয়া ফেস, তারপর মাথা মেঁধে সে কিস্তি টুপি লাগাইয়া পাঞ্জাবি পাজামে পরে তাকে নিয়ে আমরা রিক্সা করে গেলাম গ্যান্ডারিয়া। আমাদের আরেক মিউজিক কলেজের ছিল উস্তাদ ছিল নিপাদি, উনি ডান্সের টিচার ছিলেন, ওনার পাশে পাঞ্জাবি রাখলাম। এই ভেবে 3 দিন কাটলো। এরপর চিন্তা করলাম যে এখানে তো ঢাকা শহর থাকা নিরাপদ না, আমরা জিঞ্জিরা চলে গেলাম। আর বড় স্ট্র্যাটেজি কিন্তু জিঞ্জিরায়, ঢাকার অ্যাটাকের পরে কিন্তু সর্ববৃহৎ অ্যাটাকটা হয়েছে কিন্তু জিঞ্জিরায়। আচ্ছা, বুঝছেন? আমরা জিঞ্জিরে গিয়ে 30 তারিখে উঠলাম, ওইটা একটা বাড়িতে রইলাম। জিঞ্জিরে তখন মনে হইলো কয়েক লক্ষ লোক হবে, তখন তো এত বড় লঞ্চ টঞ্চ কিছু না, এদিকে বুড়িগঙ্গা, ওদিকে হলো গিয়ে আপনার ধলেশ্বরী নদী, এই মাঝখানে বিরাট জায়গাটা ইয়াটা হলো জিঞ্জিরা। এইখানে মানুষ খেতে খামারে বাড়িতে এত নাই, যে যেখানে গাছতলায় আশ্রয় নিচ্ছে
আর তখন হইলে যে আপনার ডিঙ্গি নৌকা আর বেশি জাল জেলের নৌকা, এই নৌকা দিয়ে পার হইতে, এই যে দিয়ে কত লোক পার হইতে পারে ডেলি, সকাল থেকে শুরু হয় বিকেল থেকে যায়। এইরকম 1 তারিখে রাত আমরা মোটামুটি ঠিক করলাম যে বাড়ির মজুমদার নিয়ে দাদা আমরা এখান থেকে আমার বাড়ি আমার বাড়ি কিন্তু চাঁদপুর মতলবে, বুঝছেন, মুন্সিগঞ্জের ঠিক উল্টা পিঠে। আমার নানি বাড়ি হলো মুন্সিগঞ্জ। এমনি আমরা বারিন্দা বললাম আমরা এখান থেকে জেলা থেকে মুন্সিগঞ্জে যাবো, ওইখান থেকে আমার বাড়ি দিকে যায়, ওইখান থেকে আমরা কুমিল্লা হয়ে আপনাকে নিয়ে আমরা আগরতলা চলে যাবো। এইভাবে বারিন্দা রুট দিলে এখানে গেলে সুবিধা হবে যে আমরা ওখানে আত্মীয় স্বজন আছে কলকাতায়, কোনো অসুবিধা খাইলে আমাকে নিয়ে তোরা কলকাতায় পৌঁছতে পারলে হয়, সব ব্যবস্থা হবে করতে পারো। আমরা ওই উনার নিয়ে যাচ্ছি এভাবে। 1 তারিখে রাত 2 তারিখে সকাল হবে আর কি। আমরা তো সব হাজার লক্ষ লোক, হাজার হাজার লোক যে যেখানে আছে পড়েছে, সকাল হইলে আবার যা যেমন তো রওনা দিবে আর কি, ধরে শুয়ে পারবে। এই মিলে অ্যাটাক করছে ঢাকার মতো। এই 4টা 4:30 ফজর নামাজের আগে থেকে শুরু হইলো, সকাল 11টা 10:30 11টা পর্যন্ত ফায়ারিং চারদিক থেকে। এইদিকে ফায়ার করে আমরা উত্তর দিকে দৌড়াই, আবার উত্তর দিকে ফায়ার করে দক্ষিণ দিকে যাই, পূর্ব দিকে যাই, পশ্চিম দিকে, কিন্তু ওইখানে ঘুরতে চাই, চারদিকে খালি গুলি করে লাশ আর লাশ, লাশের পাড়ায় পাড়ায় আমরা দৌড়ে যাচ্ছি বারিন্দা নিয়ে বৌদিকে নিয়ে। এইখানে হলো কি আমরা ছিলাম তখন 4 জন বারিন্দার সাথে মিটিং করেছেন, আমি, আনু, বড়ুয়া, আপনার যে আমাদের বাংলাদেশের প্রখ্যাত আপনার গিয়া লালন গায়ে বড়ুয়ার জনদেশী বড়ুয়ার মিনা বড়ুয়া, শুনেছেন বোধহয়, কীর্তনটা ভালো। মিনা বড়ুয়ার হাজবেন্ড, বড়ুয়া, আমি, সুব্রত, আনু, এই 4 জন বারিন্দার মেয়ে, বড় মেয়ের বয়স ছিল তখন 8-9, মৃত্যুর নাম। একে নিয়ে আমরা ছুটছি। এর ভিতরে এই গোলাগুলির ভিতরে আমরা 3টা ভাগ হয়ে গেলাম। হ্যাঁ, মিঠুকে নিয়ে চলে গেল মোহনার বড়ুয়া, কিন্তু ওরা জলেশ্বরে গিয়ে নদীতে দিন সকালবেলা খুব ছিল, বাতাস ছিল, নদীতে প্রচন্ড ঢেউ। তা একটা কোষা নৌকায় কিংবা একটা জেলে নৌকায় লোক একটা 50 জন ওঠে, 200-250। মাছ পথে গেলে কিন্তু নৌকা ডুবে যায়। নৌকা ডুবে দিয়ে প্রায় হাজার হাজার লোক মারা গেছে, সাঁতার জানে না, মাছ পথে নৌকা ডুবে গেছে গিয়া, এইভাবে আপনার মারা গেছে। ওইখানে কিন্তু ওই থেকে মৃত্যু হারায় যায় নদী থেকে। ওরা 207 ওঠে, মৃত্যু পায় না, সারাদিন খোঁজাখুঁজি করে বিকালবেলা আসে, ওকে মৃত্যু হারায় পাইছে না, নদীতে ডুবে গেছে। বারিন্দা তো আছে একদম মানে হার্টফেল করা অবস্থা, বৌদি কান্নাকাটি। ঠিক আছে, আমরা 2 দিন সমস্ত খোঁজাখুঁজি করলাম, নদীর এদিক ওদিক জাল দিয়ে করা, মৃত্যুকে আজ পর্যন্ত খুঁজে পাইনি আমরা। হারাই গেছে না হারিয়ে গেল, এই কষ্টটা নিয়ে উনি কিন্তু সারা মৃত্যুর আগ পর্যন্ত বৌদি। তো আপনারা ফাইনালি মানে ভারতে চলে এলেন, প্রশিক্ষণ নিলেন, নিয়ে আবার দেশে গেলেন, গিয়ে লড়াই করলেন। এটি আসি এখন। ওই যে গেল 1 তারিখে 2 তারিখে আমরা 2 দিন মৃত্যুর জন্য ওয়েট করলাম, খোঁজাখুঁজি করলাম, পেলাম না। তখন বারিন্দাকে বললাম, দাদা যে কি আমাদের তো এখানে আমাদের তো কিছু একটা করতে যেতে হয়, কইতে হয়। ওই যে আমি আশীর্বাদ করি, আমি দেখি মৃত্যু লাশটা পাই কিনা, খুঁজে পাই কিনা, আমি আইসা তোদের সঙ্গে জয়েন করবো, তোরা চলে যাবে, আমি আশীর্বাদ করি। তখন আমি, আনু, আমরা চলে আসলাম। আর 2 জন রয়ে গেল বাড়ি থেকে, রেখে সাথে সাথে বড়ুয়াকে আর সুব্রতকে রেখে আসলাম যে আমি চলে আইসা ঢাকায় আমি আমার বাসায় বসলাম, বসে অর্গানাইজ করতে শুরু করলাম। একা দিকে লাভ নেই, দেখি আরো সম্ভাবনা আমরা যারা ছাত্র রাজনীতি করছি এদের সঙ্গে যাবে। এই সঙ্গে আমরা আমার বন্ধু যারা আমরা ঢাকা কলেজ, জগন্নাথ কলেজে আমরা গ্রাজুয়েট হাই স্কুলতে যারা একসঙ্গে ম্যাট্রিক পাস করছি, এরা সম্পৃক্ত করে 8 জন হইলাম আমরা। আচ্ছা, এই 8 জন হয়ে আমরা 4টা আসলাম এখানে। 8 তারিখে আমরা রওনা দিয়ে দিলাম ঢাকার থেকে, আমরা আগরতলা যাবো। রাস্তা তো চিনি না, এখান থেকে বেরিয়ে আমি গেলাম আমার দেশের বাড়িতে মোহনপুরে, রনসে মুন্সিগঞ্জ হয়ে হাইটা গেলাম দেশে। ওইখান থেকে বৈশা বাবা আবার তখন বললো ছিল, আজীবন চেয়ারম্যান ছিলেন ইউনিয়ন কাছে বাংলাদেশ, তখন মতলব থানা আওয়ামী লীগ ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তো উনি চরের বাড়িতে আমাদের ওইখানে ওই এত বড় তখন ওই অ্যাটাক ফাটা হওয়ার মতো সম্ভাবনা নাই। বাবা বলতে ঠিক আছে, দেশের ঢাকা গন্ডগোল তোদের এখানেই থাক, এখানে কোনো অসুবিধা নেই, আমি একটু চাপ মতলবে যাবো আইসাতে। আমি এই সুযোগ আমাদের এখান থেকে না বলে চলে যেতে বলতে যাইতে গেলে তো বাধা দিবে, যেতে দিবে না। তো ওনার না বলেই আমরা এই 8 জন আবার এখান থেকে সকালবেলা রওনা হয়ে গেলাম আপনার ইলেকগঞ্জ থেকে হাইটা
একদম পুরা আগরতলা গিয়ে উঠলাম সোনামুড়া। বেশ। তো ঢাকাতে যে মানে হত্যালীলাটা হলো, তো পরদিন এই মানে দেহগুলো তারপর কি হলো? ওগুলো রাস্তায় পড়েই রইলো নাকি না এগুলোর কোনো মানে ব্যবস্থা? এগিনি তো আপনি 3টা কাজ করা করছে। পরে এগিনি করছে কি, যখন রাত্রে কারফিউ দিত না, হুম। এই কারফিউর ভিতরে এগুলি সব নিয়ে উঠে নিয়ে যেত। কোথায় নিয়ে যেত? নিয়ে জালে ফেলতো না নদীতে ফেলে দিত, কি জানতো না কিন্তু। আচ্ছা। 2 দিনের ভিতরে হাজার হাজার লাশ সব তারা তো নিয়ে এখন এখন একটা বিষয় আছে যে এত বড় একটা গণহত্যা এবং পরবর্তী 9 মাস ধরে মুক্তিযুদ্ধের সময় যেভাবে হত্যালীলা করা হলো, সেটার কোনো আন্তর্জাতিক স্বীকৃতি আজ পর্যন্ত মিলল না। মানে এই বিষয়টাকে আপনি তো যেহেতু যুদ্ধ করেছেন, মানে আপনার কি মানে কি মনে হয়? যে ধরেন বুঝছেন, এটা একটা আন্তর্জাতিক চক্রান্তই বলবো কি না, বা তারা এটা কিভাবে গ্রহণ করলো বললাম না। এটা এত বড় একটা জেনোসাইড পৃথিবীর বুকে হয়েছে কিনা জানে না। 30 লক্ষ লোক শহীদ হয়ে গেল, 2 লক্ষ আমার ইজ্জত গেল। এত লক্ষ লক্ষ লোকের যে শহীদ আত্মদান, হুম। এটা আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি পাওয়া তো মানে না, আসার প্রশ্নই ওঠে না। আজকে তো আবার আরেকটা ঘটনা ঘটলো যে একদিকে গত 20 তারিখ মার্কিন কংগ্রেসে একজন মানে প্রতিনিধি তিনি সিনেট, হ্যাঁ। মানে এটার আন্তর্জাতিক স্বীকৃতি চেয়ে নিন্দা প্রস্তাব করলেন এবং আন্তর্জাতিক স্বীকৃতি চাইলেন, পাকিস্তান এবং জামাতের নিন্দা করলেন। অথচ আজকে যেটা খবর যে বাংলাদেশে যেটা হতো যে 25শে মার্চ রাত্রি 10:30 থেকে মানে ব্ল্যাক আউট 1 মিনিটের জন্য ব্ল্যাক আউট, সেটা কিন্তু বাতিল করে দিয়েছে। সেটা কিন্তু ঘোষণা করেও কিন্তু সরকার বাতিল করেছে। হ্যাঁ, এটা দেখেন সত্যিকারে বাংলাদেশের ইতিহাসটাকে হুম। মুছে ফেলার জন্য হুম। এই চক্রান্ত দেশ স্বাধীন হওয়ার পর থেকে শুরু হয়েছিল, এখনো চলছে। আমরা যদি বক্তব্য একটা কথা বলতাম যে 71-এর ঘাতক, 72-এর ঘাতক, 21শে আগস্টের ঘাতক, একই সূত্রে গাঁথা। হুম। বাংলাদেশ থেকে স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধুর যে স্বপ্ন সোনার বাংলা, এটা যারা চায় নাই তারা এখনো পাকিস্তান পাকিস্তান বলে, এখনো জিন্দাবাদ বলে। আপনার কি মনে হয় যে তারেক রহমানের সরকার, তারা তো মুক্তিযুদ্ধের কথা বলে এবারে নির্বাচনে লড়াই করলো এবং মুক্তিযুদ্ধকে রক্ষা করতে হবে এই সমস্ত বলল, অথচ তারা 25শে মার্চের এই যে দিনটা পালন করলো না, শহীদ দিবস, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলো না, এটা আপনার কি মনে হয় যে এটা কি পাকিস্তানকে খুশি করা নাকি জামায়াতে ইসলামীকে খুশি করা, মানে কি, মানে এটা করলো না কেন? শুনে এদের এদের রূপ বোঝা বড় মুশকিল। হুম। অন্তরে মুখে এক, অন্তরে আরেক। আচ্ছা। আমরা যখন মনে করেন, আমরা হুম। যারা স্বাধীনতা পক্ষের মানুষ, যারা আওয়ামী লীগ করি, মনে প্রায় বঙ্গবন্ধুর হুম। সৈনিক যারা, আমরা কিন্তু অন্তর আর মন এক। মৃত্যুর আগ পর্যন্ত স্বীকার করবো। আমি এই কারণেই আরেকটি প্রশ্ন করছি যে বাংলাদেশে আমরা দেখলাম যে আপনাদের সরকারের পতনের পর মুক্তিযুদ্ধের স্মারকগুলি ধ্বংস করা হলো, বঙ্গবন্ধুর মানে স্ট্যাচু, তারপর তার ধানমন্ডির বাড়ি, সেগুলোকে মানে নির্মূল করা হলো, ধ্বংস করা হলো, জয় বাংলা স্লোগান প্রায় নিষিদ্ধ হয়ে গেছে। তারপর এরকম নানাবিধ ঘটনা কিন্তু আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি। তার সংবিধান বদল হবে, ধর্মনিরপেক্ষতা বাতিল হবে বলা হচ্ছে, সমাজতন্ত্র বাতিল হবে বলা হচ্ছে। তো কি আপনাদের কি মনে হয়, এবং যে আপনাদেরও অনেকেই দেশের বাইরে, তো আপনাদের কি মনে হয় যে বাংলাদেশ কোন দিকে এগোচ্ছে? এটা কি আরেকটা লিবারেশন ওয়ারের দিকে এগোচ্ছে? মানে 71কে যেভাবে খাটো করা হচ্ছে, মানে 71-এর গুরুত্বকে যেভাবে লঘু করা হচ্ছে, তাতে আপনাদের কি মনে হয়? দাদা একটা খেয়াল করে দেখেন, 1971 সালে কিন্তু বাংলাদেশে 30 লক্ষ লোককে শহীদ হত্যা করা হয়েছে। হুম। দেশে কোনো মাটি ঘর ছিল না, মাটি ছাড়া। হুম। পাকিস্তান পেয়েছিল, হ্যাঁ মুঝে আদমি নেই চাইয়ে, মিট্টি চাইয়ে, হুম। তাই না? পোড়া মাটি ছিল সারা বাংলাদেশটা। হুম। বঙ্গবন্ধু 10ই জানুয়ারি দেশে এসে এই পোড়া মাটিকে সোনার মাটিতে রূপান্তরিত করেছিলেন। হুম। আজকে একই অবস্থা, সেই একই জিনিস, একই চেহারা। বাংলাদেশের স্বাধীনতার পক্ষের বাড়িঘর, সংখ্যালঘু তো না বললেই না, তাদের মন্দির ভাঙা, ঘর দুয়ার লুট করা, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান দখল করা,
আওয়ামী পরিবারে যারা সাধারণ যারা নেতাকর্মী না সমর্থক হুম নির্বাচনের দিকে নৌকা ভোট দেয় হুম তাদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, হুম ব্যবসা বাণিজ্য লুটপাট করে নিয়েছে। হুম এবং এখানে কিন্তু কেউ বাদ যায়নি, তারা যারা আজকে ক্ষমতায় আছেন, হুম যারা আজকে অপোজিশনে আছেন বলতে চায়, হুম অবৈধ সরকারের যারা আপনার সন্তান তারা হুম এখন যদি তারা এই করে থাকে 71 যদি বঙ্গবন্ধু ডাকে যদি আমরা এই বাংলাদেশে আবার ঘুরে দাঁড়াতে পারি, হুম এখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যত নির্যাতনই হোক, আমি এই কথাটা আজকে আমি দিতে পারি, আওয়ামী লীগের কর্মীদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে হুম বাংলাদেশটাকে কেউ দখল করতে পারবে না। ইতিহাসকে মুছে ফেলা যায় না, ইতিহাসকে সাময়িকভাবে স্তব্ধ করা যায়। হুম বঙ্গবন্ধু স্ট্যাচু ভেঙেছে, হুম 32 ভেঙেছে, হুম এই 32 যে 132 তলা হবে না তার কি গ্যারান্টি আছে বলেন? হবে না ইনশাল্লাহ। হুম 32 যে 132 তলা হবে না, এখানে হুম সময়ের ব্যাপার। আচ্ছা বঙ্গবন্ধুকে বাংলাদেশে মুছে ফেলা যাবে না। আর এই অত্যাচার হুম একটা ইস্পাত কঠিন কর্মীরা শপথ নিয়েছে। বঙ্গবন্ধু যদি 25শে মার্চ যদি না হতো, মানুষ কিন্তু এত ক্ষিপ্ত হতো না তখন বঙ্গবন্ধু ডাকে। তখন যা কিছু নিয়ে তাই নিয়ে কিন্তু মোকাবিলা করছে। আজকে কিন্তু একই স্বাধীনতার পক্ষের শক্তির যে অত্যাচার, তারা কিন্তু তাদের পিঠ কিন্তু দেয়ালে ঠেকে গেছে। আপনারা তার মানে বিএনপিকে স্বাধীনতার পক্ষের শক্তি বলে মনে করছেন না? কোথায় না, আমরা দেখবো তো কাজে করবে, মুখে না তো। হুম মুখে কি বললে না? আজকে আপনি এটা দিয়ে ধরতে পারবেন, আজকে 25শে মার্চ কালো রাত, হুম সেখানে কি তখন যে হত্যা করছে, সেখানে কি আওয়ামী লীগ বিএনপি দেখে হত্যা করেছে? ঠিক সবাইকে হত্যা করেছে, বাংলার মানুষকে হত্যা করেছে, স্বাধীনতা যারা চেয়েছিল তাদেরকে হত্যা করেছে। বেশ তাদের যদি তাদের প্রতি শ্রদ্ধা না থাকে, হুম সেই দিবসটা যদি তারা পালন না করে, হুম তাহলে তারা আগামী দিনে তারাই তো প্রমাণ হবে তারা কি এবং কার পক্ষের লোক। হুম কাজ দিয়ে প্রমাণ করতে হবে। আমরা বলি, যেই বলুন, কাজ দিয়ে প্রমাণ করতে হবে এই বাংলাদেশটা তাদের নেতৃত্বে স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর নাম বাদ দিয়ে স্বাধীনতা হবে দেখা হয়? আপনার কি আমাদের 71-এর স্বাধীনতা, 9 মাসের যুদ্ধ, ভারতকে বাদ দিয়ে কি যুদ্ধের ইতিহাস লেখা যায়? 14,000, একটা দুইটা না, 14,000 ভারতীয় সৈনিক সোলজার আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে শহীদ হয়েছে। তাদের অবদান কম? 1971 সালে যখন আমি আবার সূর্য যেতে চাই, তখন সোনামোড়া আসি আমরা বাংলাদেশ থেকে, হাতে ছিল একটা মাথায় ছিল একটা গামছা, একটা গেঞ্জি, একটা লুঙ্গি। সেখান থেকে ভারতের এরা আমাদের 9 মাস খাইয়েছে, ঠিক ট্রেনিং দিয়েছেন, অস্ত্র দিয়েছেন, যুদ্ধ করার জন্য যা যা দরকার সব সহযোগিতা করেছেন, এবং সেটি নিয়েই যুদ্ধ করে আমরা স্বাধীন করছি। তাহলে কি এমনি স্বাধীন হয়ে যায় নাকি? বাঁশের লাঠি থেকে স্বাধীনতা তো করা যায়? ঠিক। তার জন্য অস্ত্র লাগে, ট্রেনিং লাগে, প্রশিক্ষণ লাগে। এগুলি সব এখান থেকে আপনারা এখান থেকে ভারত সরকার, ইন্ডিয়ার সরকারকে সেলুট জানাই, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করেছি। যখন আমরা নভেম্বর আমি আপনার কথা শুনলাম, আপনি বললেন, আপনার সংকল্পের কথা বললেন। আপনি বলতে চাইছেন যে এই পরিস্থিতি বদলে যাবে এবং আবার বাংলাদেশে মানে স্বাভাবিক অবস্থায় ফিরবে এবং মুক্তিযুদ্ধের প্রতি যে একটা মানে অশ্রদ্ধা, সেই অশ্রদ্ধার পরিবেশ কেটে যাবে, এটা আপনি বলতে চাইছেন। আমি আপনাকে সর্বশেষ বলি, উপরে আল্লাহ, নিচে জননেত্রী শেখ হাসিনা। বাংলার মানুষ এখনো জননেত্রী শেখ হাসিনার জন্য রোজা রাখে, দোয়া করে। আচ্ছা, বলি থাকলে বা শেখ হাসিনা থাকলে বাংলাদেশ নিরাপদ থাকে, মানুষ পেট ভরে খায়, হাসি মুখে হাসি থাকে, নিশ্চিন্তে ঘুমাতে পারে। ইউনূস, সুদখোর ইউনূস দেশটাকে শ্মশানে পরিণত করে গেছে। ওর কোনো ছাড় হবে না। যারা অত্যাচার করেছেন আমাদের স্বাধীনতা পক্ষের শক্তিকে, তাদের বিচার বাংলাদেশে হবে,
সেটা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই হবে এবং আমরা ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবো, ঘুরতে শুরু করেছি। অল্প সময়ের মধ্যেই আমরা আমাদের লক্ষ্যবস্তুতে বুঝতে পারবো। আপনাদের ঠিক। তো আছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জয় আপনি বাংলা, ভালো জয় থাকুন। বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। আপনি ভালো থাকুন। আপনাকে অশেষ ধন্যবাদ দাদা। হ্যাঁ, আপনি ভালো থাকুন। বাংলাদেশের মঙ্গল হোক। নমস্কার।